পডকাস্ট মানে যেটা বেসিক্যালি বিভিন্ন রকমের যে সমাজ মাধ্যম যেগুলো সেই সমাজ মাধ্যম হিসেবে ইউজ করে বা ব্যবহার করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, বিভিন্ন বিষয়কে জনসমক্ষে আনা, এবং কিছু ক্ষেত্রে বলতে পারি যে যেমন বিজ্ঞানের যেমন সুপ্রভাব কুপ্রভাব দুটোই যেমন আছে, যে যেমন ভাবে সেটাকে ব্যবহার করতে পারে, সেরকম সমস্ত কিছুরই সেই সুকু দুটোই আছে। আমাদের আপাতত ঝিলাম এই কারণেই এত পরিচিত এবং সবার এত প্রিয় হয়ে উঠেছে। আমার মনে হয় আপনারাও সেই একসঙ্গে সহমত হবেন যে ও কু নয়, ও সুপ্রভাবটাকেই দেখার চেষ্টা করেছে। হ্যাঁ, সেই সু নয়, মানে ভালো। হ্যাঁ, যাই হোক, আমাকে সবাই যারা আমার পরিচিত যারা আছে ছিলাম তারা সবাই বলেছে যে আজকে সবার ব্যাগে ব্যাগে তুমি নুন আর গোলমরিচের কৌটো পাবে। এমনি রোদের জন্য আমি অর্ধেকটা রোস্ট হয়ে আছি, তুমি কি পুরো আমাকে ফ্রাই করবে কিনা সেটাই এখন দেখার। যাই হোক, আমরা শুরু করি ঝিলম গুপ্তের সঙ্গে। ঝিলম, গত পরশু তুমি দিল্লিতে এসেছো, বইমেলায় যুক্ত হয়েছো, এবং কেমন লাগছে তোমার দিল্লিতে এই বাঙালিদেরকে দেখে, বাঙালি বইমেলাকে দেখে? দিল্লি তো আমার খুব ভালো লেগেছে আসা মাত্রই, বিকজ শোনা যাচ্ছে তো না, আমি আসতে কথা বলি। তো যখন থেকে এসছি আমার একটা জিনিস না বললেই নয়, আমি অনেক জায়গায় ঘুরেছি, আর এত পরিচ্ছন্ন সিটি আমি দেখি। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো শুনে। সিরিয়াসলি এই পরিচ্ছন্ন সিটি দেখনি, ভালো লেগেছে। আমাদের এই বই মেলাটাকে কেমন লাগলো তোমার? হ্যাঁ, বই মেলায় আসছি, ডেফিনেটলি এটা কলকাতা বই মেলার মতো নয়, আড়ে বহরে অনেক ছোট। হয়তো কলকাতায় যে পরিমাণ লোক সমাগম হয় সেটা এখানে এক্সপেক্ট করা যায় না, বিকজ ওখানে প্রায় 90% বাঙালি মানুষ থাকেন, এখানে সেটা নয়। তাই বাংলা বইয়ের প্রতি যে হুজুগ বা প্রেম প্রীতি যেটাই বলবেন, সেটা যে এখানে অতটা আমরা উপস্থিতি সেটা দেখবো না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তারপরেও একদল মানুষ যে এতটা আন্তরিকতা নিয়ে একটা বই মেলাকে প্রত্যেক বছর আজকে 30 বছর ধরে করে চলেছেন, এবং এটাকে আগামী দিনেও জিইয়ে রাখবেন আমার বিশ্বাস, ভীষণভাবে আমি নিশ্চিত। এটাই খুব বড় একটা কি বলবো আশার কথা। এবং এখানে আন্তরিকতার অভাব নেই। যে কটি বাঙালি মানুষ এখানে উপস্থিত আছেন, যারা আসছেন, যারা দেখছেন, ঘুরে ঘুরে বই দেখছেন, খাবার কিনে খাচ্ছেন, একে অপরকে জড়িয়ে ধরছেন দেখা হলে, এইটুকুই আমার মনে হয় যে কোনো, সেটা বই মেলা হোক বা যে কোনো চড়কের মেলা হোক, যে কোনো মানবিক এবং সামাজিক যে ইভেন্টগুলো আমরা করে থাকি মানুষরা মিলে, তার সব থেকে বড় পাওয়া এটাই, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ, এবং সেটা এখানে পূর্ণ মাত্রায় আছে। অনেক অনেক ধন্যবাদ, আমাকে খুব ভালো লাগলো তোমার এই অ্যাপ্রিসিয়েশন, তোমার এই যে হ্যাঁ, এটুকু তো করতেই হবে। বাট ইট ইজ হার্টফেল্ট, আমি বানিয়ে বলিনি। হ্যাঁ, কালকে তুমি দিল্লি ঘুরেছো? না, ঘুরিনি, একদমই ঘুরতে পারিনি। তোমাকে আমরা দেখলাম, আমি অন্তত দেখেছি যে তুমি দিল্লির কিছু কিছু জায়গার ছবি পাঠিয়েছো। আমি শুধু কুতুব মিনারটাই গেছি, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি, বিকজ এত জ্যাম ছিল। লাস্টে বলেছি চলে চলো, আমার ভালো লাগছে। খাবার দাবার কিছু খেয়েছো দিল্লিতে? আমার গল ব্লাডার স্টোন হয়েছে, ডিটেক্টেড হয়েছে কয়েক মাস আগে। তো এখন আমি স্টোনের ব্যবসা করবো কিছুদিন পর। গ্রহরত্ন, আংটি, পাথর, হাত দেখে যেগুলো করতে বলা, এরকম পেট থেকে কিনতে হবে না, কয়েক রতি পাথর আছে, সেই জন্য সব খাওয়া বারণ। তো আমি খুব গ্রেসফুলি ডাল ভাত আর আলু সেদ্ধ খাচ্ছি ডেলি, এবং লটস অফ ওষুধ। এটাই আমার ডায়েট এখন। আপনারা এখানে যতই আমাকে লোভ দেখান ভালো খাবার দাবার, খেতে পারবো না। তো মানে পিসি চন্দ্র জুয়েলার্স বা যে আদার জুয়েলাররা গ্রহরত্নের যে ব্যবসা করছে সেগুলো আস্তে আস্তে যেতে চলেছে আগামী দিনে? ওটা না, তারা যাবে না, আমি আসছি তাদের কাছে। মার্কেটের নতুন আমাদের স্টল আছে পিসি চন্দ্র জুয়েলার্স এর, আমরা ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছি। অর্গানিক জেমস্টোনস, অর্গানিক জেমস্টোনস, রাইট ফ্রম মাই স্টমাক। থ্যাংক ইউ, খুব ভালো। যাক, এই একটা নতুন
ব্যবসায়িক দিক খুলে গেল, হ্যাঁ বাঙালি ব্যবসা করবে, বাঙালি ব্যবসা করবে। এটা এখন স্টার্টআপ নেই, এখন স্টার্টআপ নেই, ইনফেক্টেড নাও, এটা এখন ছড়িয়ে পড়েছে অনেক জায়গায়, স্প্রেড হয়ে গেছে। হ্যাঁ বলে স্টমাকে আছে স্টোন, তারা আশ্বস্ত হয়েছে। হ্যাঁ বলে বাঙালিরা নাকি ব্যবসা বিমুখ, তোমার কি মনে হয়? না না, ব্যবসা বিমুখ বলে না, বাঙালি আমার মনে হয় কিছু মানুষ থাকে না, এটা একটা নোশন তৈরি হয়ে যায় ওভার দ্য ইয়ার্স যে বাঙালি ব্যবসা বিমুখ, এই হ্যান ত্যান। দেখতে গেলে সেটা একদমই খুব ভুল কথা, মাইকটা খুবই বাজে সাউন্ড দিচ্ছে, করার নেই। তো বাঙালি ব্যবসা বিমুখ একদমই নয়, তার কারণ আমরা যদি একদম পিছনে চলে যাই, বাঙালিকে ব্যবসার দিকে খুব জোরে ঠেলা দিয়েছিলেন রবীন্দ্রনাথের বাবা। হ্যাঁ, অত বড় ব্যবসা, তো ঠাকুর পরিবার থেকে যখন যে ব্যবসার দিকে ঠেল থাকে, সেই ব্যবসার জন্য বাঙালি বিমুখ এই কথাটা একদমই বলা যায় না। এবং আমার মনে হয় এই যে আমরা বলি না, আমরা অত চাকরি করে, চাকরি করাটাও এক প্রকার ব্যবসা। ব্যবসা মানে কি? বিক্রি করা। আমরা প্রত্যেকে যার যা স্কিল আছে, ট্যালেন্ট আছে, যে যা পারি সেটা বিক্রি করি। তো দেখতে গেলে দিনের শেষে সবাই ব্যবসায়ী, কেউ টাকার বিনিময় ছাড়া কিছু করে না, এন্ড এটাই উচিত আমার মনে হয়। হ্যাঁ, তুমি একটা এক্সাম্পল বেসিক্যালি। আমি যদি বলি যে বাঙালি ব্যবসা বিমুখ নয়, তার বড় একটা এক্সাম্পল তো তুমি নিজেই, তাই না? দেখুন, আমার বাবা আমাকে ব্যবসা করেই বড় করেছে। বাবার একটা ছোটখাটো ব্যবসায়ী ছিল, আর আমি কেন ব্যবসা বিমুখ কি মুখ সেসব জানি না। আমার চাকরি করতে মোটে ভালো লাগে না। ওই এক সময় ঘুম থেকে উঠতে হবে, ওই অফিসে গিয়ে এক পাসওয়ার্ড দিয়ে নিজের কম্পিউটার অ্যাক্সেস করতে হবে, এক কথা লিখতে হবে, এক কথা শুনতে হবে, কেউ আমাকে ডিরেক্ট করবে, আমি ওগুলো মেনে নিতে পারি না। তার মধ্যে লোকাল ট্রেনের ওই ঠেলাঠেলি, উফ, মানে চাকরি করার সব থেকে খারাপ জায়গা হচ্ছে ওইটা, ওই যাতায়াতটা। তো যেদিন আমি চাকরি ছেড়ে দিলাম এবং ভাবলাম যে ফুল টাইম এটাই করবো, আমার বাবা গাছে জল দিচ্ছিল পাইপ দিয়ে এরকম করে। বাবাকে আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছিলাম, ভেতর থেকে বললাম বাবা চাকরিটা ছেড়ে দিলাম। বাবা এমন একটা করে তাকালো, আমি সাথে সাথে আমি খুব দূরদর্শী একটা লোক, আমি সাথে সাথে ভাবছি বাবার হাতেই জল আছে, ওটাই এক্ষুনি বাবার মুখে ছেটাতে হয়, বাবা অজ্ঞান হয়ে যাচ্ছে। তারপর যখন বাবা অজ্ঞান হয়নি, আমাকে এত গালাগালি দিয়েছে, আমি অজ্ঞান হয়ে যাওয়ার জায়গায় চলে গেছিল, প্রচুর দেখেছিল আমাকে, ঠিক আছে। তো কিন্তু যখন বাবা দেখতে পেলো যে না, এটার একটা কমার্শিয়াল দিক আছে, মানে ভিডিও বানানো মানে শুধু মোবাইলটাকে হাতে নিয়ে আয়নার মতো বসে থাকানো, এটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারো, কমার্শিয়ালি তো করতেই পারো, ইউ ক্যান গ্রো অ্যাজ আ পার্সোনালিটি। এবং নট অনলি দ্যাট, তোমাকে মানুষ আরো তোমার কাজের অনেকগুলো দিক খুলে যায় যখন তুমি একটা পরিচিত মুখ হয়ে ওঠো। এবার দেখুন, পরিচিত, ওই যে আপনি বলছিলেন সুপরিচিত আর কুপরিচিত, তার মধ্যে ফরচুনেটলি আমাকে মানুষ ওই সুরের দিকটা দিয়েই দেখেছেন আর কি, মানে জুতোর দিক থেকে, নট রিয়েলি। তো হ্যাঁ, ওই শুটা দেখেছেন বলে একটা ভালো শু কিনে পড়তে পারি, এটুকু বললাম। তো সেই জায়গাটুকু তৈরি হয়েছে, বাবা মা এখন বুঝতে পারেন যে না, যেটা করছি সেটা খুব খারাপ কাজ কিছু নয়, খুব ক্রিমিনাল অফেন্স কিছু নয়, তো সেটা চালিয়ে যাচ্ছে। এখন দেখছে ভালো লাগে ওদের। আমরা দেখেছি, আমরা ঝিলম গুপ্তের যখন আমরা পডকাস্ট দেখি, সেখানে আমরা দেখি যে একজন ভদ্রমহিলা, উনি নানা বিষয় নিয়ে আলোচনা করছেন, অনেকের সম্বন্ধে অনেক কিছু ক্রিটিসিজম বা ক্রিটিসাইজ করছেন, তার ক্যারেক্টার কিরকম হওয়া উচিত। কিন্তু আমি কখনো দেখিনি ঝিলম গুপ্তকে যে কোনো কথা বলেছেন বা কোনো স্ল্যাং ইউজ করেছেন তার এতগুলো ভিডিওতে। এটা কি কোনো রকম ভাবে তোমার মানে কি বলবো, একদম কন্ট্রোলড, এটা কি তুমি মেজার করে তুমি করো না? কারণ তোমার যখন কোনো এক্সপ্রেশন গুলো দেখি, মনে হয় যে ওই রকে আমরা দাঁড়িয়ে যখন কথা বলি সেই রকম ধরনের তোমার থ্রো গুলো, বাট রকে আমরা নানা রকমের স্ল্যাংও ইউজ করি। কিন্তু আমি দেখেছি তোমার খুব পরিমার্জিত তোমার কথাবার্তা, এবং সংক্ষিপ্ত বলবো না, খুব একদম টু দ্য পয়েন্ট। এটা কি ভেবে চিন্তে তুমি এই ধরনের করো, যাতে করে তোমার মানে লং টার্ম একটা কি বলবো? না, আমি লং টার্ম ভেবে কিছু করিনি। আমি যেটা মনে করেছি যে দেখুন, আমি যদি নিজের ব্যাপারে বলি, একদমই সাধু পুরুষ গোছের ধোয়া তুলসী পাতার গোছের মানুষ কিন্তু আমি না। আমি গালাগালি তো ঠিক আছে, আমি প্রচুর গালাগালি জানি, মানে আই ক্যান গিভ ইউ ক্র্যাশ কোর্স অন গালাগালি, ঠিক আছে। মানে আমি সব করে দিতে পারি সবাইকে, যে যা জানে না কাল থেকে তারা ওরকম 4-6 অক্ষর বলতে শুরু করে দেবে, এত ভালো ট্রেনিং দিতে পারবে। বাট ওটা আমার গোল না, ওটা আমার মোটো না। আমার মনে হয় সবকিছুর একটা জায়গা আছে।
আমি খামোগা আউট অফ দ্য ব্লু একটা মজার কথা হাসির কথা বলতে গিয়ে আমি ফাট করে একটা গালাগালি দিয়ে দিলাম। I think that গালাগালি can bring me 50 likes from teenagers, nothing more than that. ওটা নিয়ে আমি কি করব? কিন্তু বিষয়টা হচ্ছে আমি চাই না কখনো যে যেহেতু এখন বাচ্চারাও মোবাইল অ্যাক্সেস করে, কারণ করতে হবে, এটা সময়ের দাবি, এই যুগের দাবি। মোবাইল ছাড়া তুমি বাঁচতে পারবে না, সব ক্ষেত্রে ফোনটা লাগে, শুধু ছবি তোলার কথা বলার জন্য এটা থেমে নেই। তো আমি চাই না কোনো বাচ্চা যদি দৈবাত আমার ভিডিওটি খুলে দেয় এবং সাথে সাথে তার বাবা মা হা হা করে তেরে আসবে অ্যাজ ইফ কোনো পর্ন ভিডিও খুলে গেছে, আমি চাই না। আর শুধু তাই নয়, আমার ভিডিও একজন বয়স্ক মানুষও দেখেন। আজকে দেখুন এখানে যারা উপস্থিত আছেন তাদের অনেকের মধ্যেই 50 মানুষ আছেন, তারা আমায় চেনেন, জানেন, কিছু দেখেছেন, ভালো লাগে বলেই এসছেন এই দুপুরবেলা। তো আমি চাই না কখনো সেই মানুষগুলো যখন আমার ভিডিওটা খুলবেন সেটা দেখে তাদের নাক শিখতে হয় বা তাদেরকে বলতে হয় এসব কি হচ্ছে, একবারে জঘন্য ছোট লোকের মতো কথাবার্তা। আমি এগুলো চাই না। কিন্তু হ্যাঁ, এই যে বললাম আমি নিজে গালাগালি জানি, আমি স্ল্যাং ইউজ করি, কাস ওয়ার্ডস, কিন্তু এই যে জায়গা আছে প্রত্যেকের, আমার বন্ধুদের সঙ্গে যখন আমি একটা ক্লোজ সার্কেলে মিশছি, একটা চার দেওয়ালের মধ্যে নিজের আড্ডা মারছি, গল্প করছি, ওখানে আমি দুটো গালাগাল দিতে পারি বা আমার ফ্রাস্ট্রেশন উপড়ে দেওয়ার জন্য আমি বলতে পারি। কিন্তু কোথাও কিছু নেই, একটা লোকাল ট্রেনে মারপিট করার সময় কি হয়, গল্প হয়, ঝগড়া হয়, হসপিটালে কি হয়, এটা বলার সময় আমি দুটো গালাগালি দিয়ে দিই। আর এটা অপ্রয়োজনীয়। এবং হ্যাঁ, জাভেদ আখতারের কিছুদিন আগে একটা ইন্টারভিউ খুব ভাইরাল হয়েছিল। উনি যা বলেন আমার তো ওটা খুব শোনা বাঁধানো লাগে, এত সুন্দর কথা বলেন মানুষ। তো উনি বলেছিলেন যে মেক্সিকোতে যখন গরিব মানুষরা খেতে বসতো, তাদের সঙ্গে মানে সাইড ডিশ নেওয়ার মতন টাকা থাকতো না, তখন তারা যে ওদের স্টেপল যেটা, সেটার সঙ্গে শুধু লঙ্কা দিয়ে খেত। তো উনি বলেন যে যার কাছে কথা সেরকম বলার মতন কিছু নেই, অফার করার মতো, তখন তারা দুটো গালাগালি দেয়, যেটা ওই মির্চির কাজটা করে, যেটা দিয়ে মানুষ ইয়া। তো আমি ওই চিপ স্টান্সটা নিতে চাই। খুব ভালো, খুব ভালো। আমার একটা প্রশ্ন আছে যে তোমাকে দেখে বা তোমার এই যে পরিচিতি বা এই যে ফ্যান ফলোয়ার, সেইটা দেখে আগামী প্রজন্ম তোমাকে ফলো করছে ধীরে ধীরে। কেউ করছে না, প্রচুর প্রচুর। আমি তো বলছি যে আমাকে এত লোকে এত না, আমি মেসেজ যখন দিচ্ছে। স্টেশন থেকে এখানে এলাম কোনো গাড়ি তো আমায় ফলো করেনি। গাড়ি করেনি, কিন্তু ফ্যান গুলো সব আছে, সেই কারণে তুমি মনে করে দেখো, তুমি যেদিন আসলে সেদিন প্রচন্ড ঝড় উঠেছিল দিল্লিতে, হ্যাঁ, সেই ফ্যান ফলোয়ারের তোমার পেছনে আসার কারণে সেটা হয়েছিল। আছে আছে, চারিদিকে আছে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তুমি কি মেসেজ দিতে চাও, যে ইজ দিস মানে এই যে একটা অপশন, সেই অপশনটা কন্টেন্ট ক্রিয়েশন, আচ্ছা, সেটা কি ভবিষ্যতের জন্য খুব সিকিউর এবং ভবিষ্যতের জন্য কোনো একটা অপশন হতে পারে আগামী প্রজন্মের কাছে? এবং যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে কিভাবে মানে তুমি গাইড করতে চাও? এই প্রশ্নটা না আমার কাছে অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ, অনেক ম্যানেজমেন্ট কলেজ যেখানে আমাকে গেস্ট ফেস্ট এসব কিছু করে নিয়ে যাওয়া হচ্ছে, জিজ্ঞেস করা হয়। কারণ এখন যুগটাই হচ্ছে কন্টেন্টের, বিকজ মানুষ সোশ্যাল মিডিয়াতে যতটা এখন এনগ্রসড হয়ে থাকে অতটা টিভি দেখে না আগের মতো। তো আমি বলবো যে হ্যাঁ, এটা খুবই সিকিউর একটা জিনিস যদি তুমি নিজে চালিয়ে যেতে পারো। চালিয়ে যাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়া, এবং আরেকটা জিনিসও দেখতে হয়, যেটা আমি মানে কি বলবো, এটা আমার ট্রায়াল অ্যান্ড টেস্টেড, আমাকে নিজে বুঝতে হয়েছে। আমি কখনো না অনেক ইনভেস্ট করিনি, সেটাই আমি অন্যদেরও করতে বলেছি যারা শুরু করছে তাদেরকে, যে প্রথমেই একটা দামি ক্যামেরা কিনে নেওয়া। অনেকে গিয়ে একটা 80,000 টাকার ক্যামেরা কিনে নেয়, একটা দামি লেন্স কিনে নিল, ট্রাইপড কিনে নিল, হ্যানা ত্যানা সবকিছু কিনে নিল, কিন্তু সে যে আদৌ কি অফার করতে চলেছে সেটাই তার কাছে ক্লিয়ার না। ধরুন এই ম্যাডাম খুব ভালো রান্না করেন, কিন্তু উনি ট্রাভেল ব্লগিং শুরু করে দিলেন, ওনার রান্নাকে কিন্তু আজ অব্দি কেউ খারাপ বলেনি। উনি যদি রান্নাটাই ঠিকভাবে দেখাতে পারতেন, মেনে নিন একটা 2 মাসের জন্য একটা ছেলেকে হায়ার করলেন যে ক্যামেরাটা দেখবে এবং এডিট করবে, কারণ উনি রান্নাটাতে মগ্ন থাকবেন না, উনি তো সবকিছু করতে পারবেন না। ওই ইনভেস্টমেন্টটুকু ওনাকে করতে হবে টু ট্রাই সামথিং, কিন্তু সেটা উনি করলেন না। ওনার মনে হলো আমি ট্রাভেল ব্লগ করবো, এবার করতে গিয়ে উনি ভীষণভাবে ছড়ালেন। তারপরে কি হবে, যদি উনি অনেকটা ইনভেস্ট করে ফেলেন, অনেক টাকা, ওই ইকুইপমেন্ট গুলো তো উনি সরিয়ে ফেলতে পারছেন না। ঘরে যখনই ওগুলোকে দেখবেন এবং দেখবেন ওনার সাবস্ক্রাইবার এবং ভিউ কি সংখ্যক আসছে, ওনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন একদম পাইলড আপ হতে থাকবে। সেই জন্য আমি সবাইকে বলি, যদি তুমি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও,
স্টার্ট উইথ স্মল থিংস। তোমার যদি ট্রাভেলগ বানাতে ইচ্ছে করে, কলকাতায় আছো, যাও গিয়ে নেতাজির যে মূর্তিটা আছে 5 মাথার মোড়ে, ওটার হিস্ট্রি সম্পর্কে বলো। হ্যাঁ, তুমি গোলবাড়ির কষা মাংস নিয়ে বলো, কিন্তু সাথে সাথে গোলবাড়ির হিস্ট্রিটাও বলো। ডিমের চপ প্রথম কলকাতায় কে এনেছিল সেটা বলো, ইফ ইউ আর ইনটু ফুড ব্লগ। তারপরে দেখো লোকে কিরকম ভাবে নিচ্ছে, 2-3 মাস 2.5 মাস ট্রাই ইয়োর সেলফ ফার্স্ট। আগে দেখো যে লোকের অ্যাকসেপ্টেন্স আসছে কিনা তোমার কাজের প্রতি। যদি দেখো তাহলে অল্প অল্প করে জিনিসটাকে তুমি আরো শার্পেন করো, আরো নিজেকে এনহ্যান্স করো, তোমার ইকুইপমেন্টের প্রতি আরো যত্নশীল হও, তখন একটু একটু করে ইনভেস্ট করো, যখন হ্যাঁ তুমি কিছু রেভিনিউ জেনারেট করতে পারছো। কিন্তু তার আগেই আমি 1 লাখ টাকা ইনভেস্ট করে পরের দিন থেকে নিজের মাথায় নিজে ঘুষি মারতে লাগলো, ওটা কোনো কাজের কথা না। আমি অনেক জায়গাতে শুনেছি, অনেক জায়গা, তোমার অনেক ইন্টারভিউ আমি এই কদিনে দেখেছি, এবং সেখানে আমি অনেককেই বলতে শুনেছি যে এটা খুব মানে একটা সাডেন একটা ব্যাপার হয়েছিল তোমার সঙ্গে, যে তুমি একটা কন্টেন্ট ক্রিয়েট করে ঘুমিয়ে পড়েছিলে এবং তারপরে ঘুম থেকে উঠে দেখো যে 2 লক্ষ লাইক হয়ে গেছে। সেটা লাইক না, 2 লাখ লাইক মানে জানেন কত ভিউ? 2 লাখ ভিউ হয়েছে। 2 লাখ ভিউ হয়েছিল, সরি 2 লাখ ভিউ হয়েছিল। হ্যাঁ, তো এরপরে নিশ্চয়ই তুমি সেইটাকে আরো অনেক অনেক এপিসোড, তুমি অনেকগুলো পডকাস্ট তুমি তারপরে করেছিলে, তবেই তুমি ডিসাইড করেছিলে যে তুমি চাকরি ছেড়ে দিয়ে এটাকেই তুমি তোমার। অ্যাকচুয়ালি আমি না এগুলো ভাবিনি, আমি ওই ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে দেখলাম 2 লাখ ভিউ হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে 200K মানে 2 লাখ হয়। বন্ধুকে ফোন করবে, ভাই 200K মানে কি হয় রে? বলছে 2 লাখ। আমি বলছি, তাহলে আমার হয়েছে। তো আমি এতটাই একবারে অজ্ঞ ছিলাম এসব ব্যাপারে, এবং আমি শুধু শখেই করতাম, বিকজ এই চাকরিটা ছিল একটা জঘন্য লেভেলের, আমার দৌড়ঝাঁপ করতে হতো ওটার জন্য। ওটা করতাম কারণ আমার করতে ভালো লাগতো, আমি লেখালেখিই করতাম। কিন্তু আমার ওখানে একজন ডিজিটাল মার্কেটিং করেন একটি ছেলে, সে আমাকে বলে যে দেখো যেটা করছো ওটা থেকে না টাকা আসে, তো এরকম ফ্রি ফান্ডে করতে থেকো না। আমি বলছি আমার এটা এমনি শখে করছি ভাই, টাকার জন্য করি না। বললো তা আমি বলছি তুমি করো, করে তো দেখো কি হয়। তারপর দেখলাম যে হ্যাঁ, আমি যে স্যালারিটা পাই তার 10 গুণ ফেরত আসছে। তা আমি বললাম ঠিক আছে, এইটা ওটা আমার চাকরি, দলা মশলা করে। একদম খুব ভালো। ঝিলাম গুপ্তকে আমরা এতদিন পর্যন্ত চিনেছিলাম এবং ডেফিনেটলি আগামী দিনেও চিনবো একজন পডকাস্ট হিসেবে, সরি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, এবং আমরা তাকে দেখবো ইনফ্লুয়েন্সার। কিন্তু আগামী দিনে কি আমরা তাকে গায়িকা হিসেবে দেখতে পারবো? দেখতে পারবেন না, শুনতে পারবেন। আমরা কি এখন শুনতে পারি? একদম শেষে কিছু বলে চলে যাবো, ভালো হবে, তখন আর ধরতে পারবেন না, ছুটে পালিয়ে। এখন আরো কথা বলতে হবে, এখন কথা বলে। আচ্ছা ঠিক আছে, ওটা আপাতত হোল্ডে থাকলো, ওটা একদম লাস্টে গান গেয়ে ছুটে চলে যাবো। হ্যাঁ, কারণ মারতে আসতে পারে লোকে শোনার পর। এছাড়াও ঝিলাম গুপ্তের আরো অনেক কিছু কীর্তি আছে। শুধু যে শুধু যে কন্টেন্ট ক্রিয়েটর শুধু নয়, এর সঙ্গে ঝিলামের একটা নতুন আরো একটা চ্যানেল ও তৈরি করেছে। সেখানে ও বিভিন্ন, আমি বলবো ঝিলামকেই বলতে সেটার সম্বন্ধে। তুমি তোমার নতুন চ্যানেল? আমার একটা নতুন ইউটিউব চ্যানেল হয়েছে, চ্যানেলটার নাম শোনা কথা, যেখানে আমি অন্যর থেকে ভূতের কাহিনী শুনি, ভৌতিক ঘটনা, ভৌতিক এক্সপিরিয়েন্স, মানে যে কোনো এক্সপিরিয়েন্স, সেটাকে আমি আবার আমার মতো করে বলি, সাজিয়ে গুছিয়ে, উইথ সাম গ্রাফিক্যাল এলিমেন্টস। আপনারা চেক আউট করতে পারেন। নতুন চ্যানেল, খুব বেশি সাবস্ক্রাইবারও নেই, বাট যেটুকু হয়েছে তাতে লোকজন পছন্দ করেছেন, এটাই খুব বড় পাওয়ার। শোনা কথা। যে কেউ গুগলে গিয়ে যদি ঝিলাম গুপ্তের নাম ওখানে সার্চ করে, তাহলে আমি যেটা পেয়েছি সেটাই বলছি। সেখানে দেখায় যে রাষ্ট্রপতি পুরস্কার, নোবেল সব পেয়েছি। আপনি এমন বলছেন আমি বিশাল কিছু করে ফেলেছি ভাই, এত কিছু করে দিই, হালকা হালকা আমার ভয় লাগছে। এমন কিছু হয়তো আমার মনে হয় যে বিশাল যারা, তারাই এই ধরনের কথাবার্তাগুলোই বলে। হ্যাঁ, আমার সুযোগ পেয়েছি, একটা দুটো রোস্ট তো আমিও করতে পারি। আচ্ছা, ঝিলাম একটা গল্পের বই লিখেছে, সেটা হচ্ছে ধাপ্পা। আমাদের এখানে দ্য ক্যাফে টেবিল
সেখানে এই বই অ্যাভেলেবেল আছে, আপনারা কেউ চাইলে ওখান থেকে সংগ্রহ করতে পারেন। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা পড়ুন ওর বইটা, যদি ওকে চিনতে হয়। ঠিক আছে, আপনি পড়েছেন? আমি পড়বো বলেই তো নিয়েছি। এটা কি হলো তাহলে? আমি নিজেই পড়িনি, কিন্তু আপনারা পড়ুন যদি কেউ চিন্তা হয়। হ্যাঁ, আমি তো অলরেডি, আমি 100% অ্যাসিওরেন্স আমার অলরেডি কনফার্ম যে আমি ওটা কিনছি। এটা হলো না, কিন্তু এখন আমি অনেক হাই ফাই সালমান খানের অনেক সিনেমার ট্রেলার দেই, গিয়ে দেখি পুরো হেগে রেগেছে। ঠিক আছে, এটা একদম আমাকে বলতেই হলো, আমি সো সরি। कोई बात नहीं। আমি না, জিরামকে এরকম ভাবেই লোকে চায় অ্যাকচুয়ালি, জিরামের এই ধরনের বাস্ট আউট হওয়াটা। না দেখুন, আমি বাঙালি তো, কিছু তো বাংলার ভাই থাকবে, আমি এত পরিশীলিত ভাবে কথা বলতে পারবো না। দিস ইজ মি অনলি। দ্যাটস গ্রেট, ইউ শুড বি লাইক ইউ। আচ্ছা, ঝিলাম গুপ্তের আমি যতটা ওকে ফলো করেছি তাতে আমি দেখেছি যে ওর অনেক কন্টেন্ট যেগুলো পাবলিশ করেছে তার মধ্যে আমার খুব একটা ইন্টারেস্টিং লেগেছিল। ও একটা মানে জবের ব্যাপারে লোককে কিভাবে ওই ধরনের জবটা করা যায় সেটার সম্বন্ধেও একটা পডকাস্ট ও পাবলিশ করেছিল। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন। কোন পডকাস্টটা বলুন তো, আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, নো নট জব ইন্টারভিউ। জ্যোতিষশাস্ত্র কি করে জ্যোতিষী হওয়া যায় তার একটা খুব সুন্দর ও এক্সপ্লেনেশন দিয়েছিল, এবং সেখানে ও যেটা বলেছিল আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, ওর মুখে আমরা একটু শুনতে চাই যে কি মানে জ্যোতিষ যদি হতে হয়, মানে একদম ইনিশিয়াল স্টেপ টু একদম মানে প্রফেশনাল জ্যোতিষ যে সে কিভাবে হবে, এবং বিয়ে বাড়িতে জ্যোতিষ শাস্ত্র কিভাবে চর্চা করা যায়। কি বলবো, এখানে আমি বলতে পারি, এখানে 50% লোক তো জ্যোতিষে বিশ্বাস করে, ঢিল তো মারবেই শোনার পর। নিজেরাই বলছে আমি খুব ভদ্র। আর কেউ তো বলবে না, না নিজেকেই করতে হবে। হ্যাঁ, এখন তো নিজের ব্যাপারটা নিজেকে বলতে হয়, সেজন্য আমাকেও বলতে হচ্ছে। না, অ্যাকচুয়ালি কি হয়, আমি যেটা দেখেছি, আমি দেখুন যেটা আমি দেখি আমি সেটাই বলি। আমি যেটা দেখেছি, বিশেষ করে বাঙালিদের ইভেন্ট গুলোর মধ্যে খুব হাত দেখানো হয়। কেউ একটা আসে, একটা বয়স্ক লোক আসে, 55 বছর 56 বছর বয়স, তাকে দেখে খুব সিম্পল লাগবে, নর্মাল পাঞ্জাবি, ওই ভদ্রলোকের মতো এরকম পাঞ্জাবি, ঠিক আছে, যে এরা কোনায় চুপ করে বসে থাকবে এবং তার সাঙ্গ পাঙ্গ থাকবে, সে ওই গ্রুপটার বাইরে কারোর সাথে মেশে না। ঠিক আছে, তাকে গিয়ে একজনের মাথায় শুধু পোকাটা নাড়িয়ে দিতে হবে, উনি খুব ভালো হাত দেখে। এবং এই কথাটা একটা মহিলাকেই বলতে হবে। আপনি এরকম করেন? আপনারা জানাচ্ছেন? ও আচ্ছা, করেন না, কংগ্রাচুলেশন। না, মহিলা মহলে তো খুব জনপ্রিয়তা হয়, দেখবেন এই লোকগুলো গিয়ে উনি খুব ভালো হাত দেখতে পারেন। একটা মহিলাকে বললেই হবে, মোটামুটি রয়টার্স হয়ে যাবে ওটা, সবাই যেন ওই লোকটা হাত দেখতে পারে। এবার হাত পা যা দেখানো সব গিয়ে দেখিয়ে দেবে, গিয়ে দাদা একটু যদি আমার হাতটা একটু, এই কারণে দেখবেন কত বয়স্ক লোক, বিবাহিত লোক, কত মেয়ের হাত ধরতে পারে, কোনো কারণ নেই, কিন্তু হাত ধরে ঘন্টার পর ঘন্টা বসে দেখেই যাচ্ছে। মেয়েদের হাত বেশি দেখে, ঠিক আছে, একটু যদি হাতটা। এবং এই লোকগুলো কিছু জানে না, আমি দেখেছি কিছুই জানে না। কিন্তু এটা অল্প বয়স্করাও করে, কলেজে যারা 20 বছর বয়সেও করে। আমি নিজেও করেছি, আরে আমি নিজে করেছি, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। এবং কি করে তারা না, এমন এমন কথা বলে যে কথাটা সব মানুষ শুনতে ভালোবাসে নিজের ব্যাপারে। প্রথমেই হাতটা দেখবে, হাতটা গুলিয়ে নেবে, দিয়ে বলবে বলিনি আগেই আসছে। ঠিক আছে, হাতটা ভালো করে দেখে আপনি খুব সহজে লোককে বিশ্বাস করেন। হ্যাঁ, একদম ঠিক আছে, একদম এইটাই প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, এগুলো খুব বাধা ধরা, বলবেই। আপনি লোকের জন্য খুব করেন, কিন্তু কোনো দাম পান না। আপনি যেভাবে উপকার করেন না ফ্যামিলির সবাইকে, ফ্যামিলি কিন্তু নেভার। এবং তারপরেই এমন একটা বয়স তুলে কথা বলে, অতীত তুলে, যেটা হবে কারণ না কারণ। আপনার কি এই 13 থেকে 14-15 মধ্যে একটাই
টাইফয়েড ধরনের কিছু হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কারণ ওই সময় সবার টাইফয়েড হবে, নাহলে পক্স। ও টাইফয়েড আমি পক্স হয়েছিল, ওই কাছাকাছি একই। ঠিক আছে। এবং তারপর আমি নিজে যেটা করেছি, ট্রাইড অ্যান্ড টেস্টেড, আবার বলছি, আমি খুব বদমাইশ ছিলাম ছোটবেলায়, এখন জানি না কতটা আছি, ছিল। আমি লোককে রটি দিয়েছিলাম, আমি হাত দেখতে পারি, তাতে আমাকে লোকে খুব ইম্পর্টেন্স দিত, আমার আর কোনো চাহিদা ছিল না হাত দেখার পেছনে। তো আমি কি করেছি, একজনদের বাড়ি গেছি যেখানে 3-4 জন মহিলা এবং একজন পুরুষ থাকেন, এবং তারা সবাই 60-65 একজন তো 70-এরও অ্যাবভ ছিলেন। আমি গিয়ে বাথরুম গিয়ে দেখলাম টাইলস বসানো আছে বাথরুমে। হাত ফাত দেখে বললাম একজনকে, যে সব থেকে বয়স্ক, তাকে বললাম তুমি কিন্তু একটু বাথরুমটা সামলে, হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা পড়ে যাওয়ার যোগ আছে। এই আমি পড়ে গেছিলাম মাসের আগে। ইট ওয়ার্ক। এবং আমার মামার বাড়িতে পুরো ছড়িয়ে যায় ব্যাপারটা, আমি খুব ভালো হাত দেখতে পারি। সেই থেকে কারোর বাড়ি গেলে আমাকে এক্সট্রা মিষ্টি, বেশি আলুর দম, বেশি ফুলকো লুচি দেওয়া হতো। তো ইট ওয়াজ ভেরি নাইস। তো ওইগুলোই আমি আমার ভিডিওতে বলেছিলাম, আর ওই বয়স্ক লোকগুলোর কথা তো বললাম। আর এরা সবসময় একটা পাথর দিয়ে দেবে, কিছু জানো না, একটা গোমের যদি পড়তে পারো ভালোই হয়। গোমেরটা কেন পড়বে, কি বৃত্তান্ত কেউ জানে না। রাহু, কেতু, মহিষাসুর সবাই নাকি খারাপ তোমার এতে, হাত দেখেই বলে দিতে পারে, সব কিছু লাগে না। হ্যাঁ, এটা বলার পরে তোকে খিস্তি খেয়েছি ভিডিওতে, কমেন্টে। যাই হোক, আমি বলবো সবাইকে, এটা রিকোয়েস্ট করব যে এই 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 পার্টিকুলার পডকাস্ট যেটা ও বার করেছিল, সেটা দেখাটা সবার খুব প্রয়োজন। তার কারণ হচ্ছে যে এখন ওর হাতে আংটি নেই বা গলায় মাদুলি নেই, ওই অ্যাপিয়ারেন্সটাতে ওকে আমার মনে হচ্ছিল যে সত্যিই জ্যোতিষ। হ্যাঁ, তান্ত্রিক। আমাদের তো সবসময় সবকিছুই তো সময়ের একটা হিসেবে চলে। তো আমাদের সময়ও প্রায় শেষ হয়ে গেছে, এবং প্রায় না, শেষই হয়ে গেছে। আমি ঝিলমকে শুধু একটা রিকোয়েস্ট করব যে আমাদেরকে একটা গান শুনিয়ে, একটা ছোট এক লাইন, না না, একটা গান তুমি গাইবে, একটা 2 লাইন একটু গেয়ে আমাদেরকে শোনাও। আমরা সবাই আমরা চাই যে তুমি তোমার যে ধরনের যে কাজ তুমি নিয়ে এগিয়ে চলেছো, তুমি এটাতে আরো সফল হও, আরো জনপরিচিতি হোক তোমার, অনেক বেশি হাওয়া তোমার পেছন পেছন আসুক। হাওয়া? হ্যাঁ, মানে ফ্যান পাখার সংখ্যা বাড়ুক, অনেক বেশি হাওয়া তোমার পেছন পেছন আসুক। হ্যাঁ, তোমার ফ্যান ফলোয়ার অনেক বাড়ুক। এবং তুমি যে আগামীতে গানটাকে তুমি একটা অপশন হিসেবে চাইছো, সেটাও উন্নতি হোক। এই সমস্ত কিছু আমাদের তোমার কাছে, তোমার জন্য আমাদের সবার পক্ষ থেকে আশীর্বাদ বলো, কারণ তুমি আমার থেকে অনেকটাই ছোট। শুভকামনা থাকলো। হ্যাঁ, যাই হোক, একটা গান গেয়ে আমরা আজকের মতন এটা শেষ করবো। না, আপনারা এত ঝিকিমিকি টুম্পা বসে আছেন, আমি আর বলি। হ্যাঁ, এখানে সবাই খুব গুড লুকিং, আমি আসছে, কাকিমা, কাকু, দিদি, বোন, সবাই। আরে কি গাইবো বলুন তো, কি গাবো আমি, কি শোনাবো? তোমার স্টাইলে কিছু একটা বলে শেষ করো। তোমার না না, গানই হবে, গান। কি গান গাইবো বলুন তো, আমার আবার গাইতে বললে কিছু মাথায় আসে না। এটা কিন্তু কোনো ওই ন্যাকামি নয়, আমার মাথাতেই আসে না, আমি সবকিছু একসাথে ভাবছি কি গাইবো। না না, ন্যাকামিটা তোমার থেকে অনেক দূরে, আমি জানি। একটু সব ম্যাশআপ হচ্ছে নাকি? আচ্ছা, কিছু সাজেস্ট করুন, আমি চেষ্টা করবো। सारे जहाँ से अच्छा স্পেশাল রেস্টুরেন্ট চালাই নাকি? না না, একটা কিছু বলে আমার মাথা সত্যি আছে। যে কোনো বাংলা ব্যান্ডের গান গেয়ে দাও, যে কোনো ব্যান্ড গেয়ে দাও। আচ্ছা, এটা খুব স্যাড সং না, আমি 1 সপ্তাহ ধরে গেয়ে যাচ্ছি, ঠিক আছে? মাথা থেকে যাচ্ছি না, আমি 2 লাইন গিয়ে আমি পালিয়ে যাবো, ঠিক আছে? কিন্তু আর একটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে, খুবই খারাপ লাগবে আপনাদের শুনে, কিন্তু হাততালি দেবেন, ঠিক আছে? झूठ भला क्यों बोलोगे तुम, सब सच कहते हो, मेरी नहीं ये दुनिया जिसमें
सब रहते हो, साथ तुम्हारे मैं भी रहूं और मेरा ये मन था, इस दुनिया में जो भी बुरा था मेरे कारण था, मैंने विदा करो। আমার না মাই হার্ট ইজ পাউন্ডিং, আমি গানটা আমার খুব কষ্ট লাগে, আই এম সরি, আমি এটা গাইতে পারবো না। আমাদের সবার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব অসংখ্য ধন্যবাদ ভিডিও করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লেগেছে। আপনারা প্রত্যেকেই আমার অচেনা ছিলেন, কিন্তু যেটুকু সময় আমি কাটিয়েছি তাতে যেটুকু কয়েকটা সবার নাম তো আমি জানি না, বাট এই যে দুদিন এসেও ছিলাম এবং আজকে এতটা সময় এত কনসিস্টেন্টলি থাকতে পারলাম, থাকার পরে মনে হচ্ছে আমি সবাইকে বহু দিন ধরে চিনি এবং আগামী দিনেও এরা সকলেই আমার খুব পরিচিত থাকবেন, সুপরিচিত থাকবেন। একদম অবশ্যই। তো ইট ওয়াজ ভেরি স্পেশাল মিটিং অল, থ্যাংক ইউ। awesome, ভীষণ সকাল থেকে সন্ধ্যে